কি ব্যাপার কবুতর, এভাবে কাঁদছো কেন? তুমি না একটু আগে কাজ খুঁজতে গেলে, তোমাকে আবার বনের কেউ কিছু বলেছে নাকি? না বিউটি, না, আমাকে কেউ কিছু বলেনি। তাহলে এভাবে কাঁদছো কেন? কি হয়েছে খুলে বলো। তোমাকে এভাবে কাঁদতে দেখেছে আমার ভালো লাগছে না। বউ, বনের সকলের কাছে হাত জোড় করে একটা ছোট্ট কাজ চেয়েছি, কিন্তু কেউ আমাকে কাজ দেয়নি, উল্টো তাড়িয়ে দিয়েছে গরিব বলে। এবার আমি সংসার চালাবো কি করে? আমাদের দুজনকে যে না খেয়ে মরতে হবে বউ। কেঁদো না কবুতর, তুমি শান্ত হও। বিধাতা চাইলে আমরাও না খেয়ে বেঁচে থাকবো, তাই বলি ভেঙে পড়ো না। শোনো, ঘরে কিছু সামান্য রসুনের কোষ আছে, আমরা বরং ওগুলো উঠোনে রোপণ করব। রসুন উঠানে রোপণ করবে মানে? কিন্তু এখন তো রসুন রোপণ করার সময় নয়। আমি জানি এখন রসুন রোপণ করার সময় না, আর আমাদের কোনো কাজ নেই, তাই বলি কি হাত গুটিয়ে বসে না থেকে আমাদের যা আছে তাই দিয়ে পরিশ্রম শুরু করি। আমাদের বিশ্বাস একদিন না একদিন আমরা পরিশ্রমের ফল পাবোই পাবো। ঠিক বলেছো বউ, যাও যাও কোদাল নিয়ে এসো, উঠানের ফাঁকা জায়গার মাটিকে চাষ করে আজকে রসুন রোপণ করব। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি। বিউটি কবুতরের কথা মতো ঘর থেকে কোদাল এনে কবুতরকে দেয়। কবুতর কোদাল দিয়ে উঠানের ফাঁকা জায়গা চাষ করে, আর দুজন মিলে সেখানে রসুন রোপণ করে। রসুন রোপণ করে শেষ, এখন শুধু রসুনের চারা বের হওয়ার পালা। হ্যাঁ, এবার চলো একটু পানি এনে এখানে ছিটিয়ে দেই। কবুতর আর বিউটি পানি এনে রোপণ করা রসুনের উপর ছিটিয়ে দেয়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। কবুতর আর বিউটির যত্নে আর কঠোর পরিশ্রমে উঠানে লাগানো রসুন থেকে চারা বের হয়, আর তা বেশ বড় হয়ে যায়। রসুনের গাছগুলো বেশ তরতাজা, গাছগুলো দেখে মনে হচ্ছে আমাদের রসুনের ফলন খুব ভালো হবে। আমারও তাই মনে হচ্ছে বিউটি। তা রসুন কবে তুলবো গো? আর কয়েকদিন যাক, তারপর রসুন তুলে নতুন রসুন হিসেবে বাজারে বিক্রি করব। যেই কথা সেই কাজ। কয়েকদিন পর কবুতর আর বিউটি ওদের উঠোনের রোপণ করা রসুন তুলতে থাকে। বাহ, সত্যি সত্যি তো আমাদের রসুনের ফলন বেশ ভালো হয়েছে। চলো বিউটি, বাজারে কিছু রসুন নিয়ে গিয়ে বিক্রি করে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো। এই নতুন রসুন নেবে গো, নতুন রসুন। যারা যারা নতুন রসুন কিনবে তারা তারা এখানে চলে এসো। রসুন নিবে গো, নতুন রসুন। এসো এসো, দাদারা দিদিরা, নতুন রসুন নেবে গো, নতুন রসুন। বিউটি আর কবুতরের ডাকে বনের পাখিরা ওদের সামনে চলে আসে আর নতুন রসুন কিনতে থাকে। কবুতর আর বিউটি নতুন রসুন বিক্রির দৃশ্য কিছুটা দূর থেকে টুনি আর টোনা দেখে বলতে থাকে, দেখো বনের পাখিরা ওদের কাছ থেকে কত আগ্রহ নিয়ে নতুন রসুন কিনছে আর ওদের টাকা দিচ্ছে। এই কাণ্ড দেখে তো আমার মনে হচ্ছে এবার কবুতর আর বিউটি নতুন রসুন বিক্রি করে আমাদের থেকে বেশ ধনী হবে। ইস, ওদের মাথায় এই নতুন রসুন বিক্রির বুদ্ধিটা না এসে যদি আমার মাথায় আসতো, তাহলে ওদের পরিবর্তে আমরাই ধনী হতাম, তাই না টুনি? হ্যাঁ, ঠিক বলেছো, তবে আমাদের ধনী হওয়ার সুযোগ এখনো আছে টোনা। এখনো সুযোগ আছে মানে? কি বলতে চাচ্ছ? আমি তো তোমার কথা আর কিছুই বুঝতে পারছি না, বুঝিয়ে বলো তো। শোনো, রসুন চাষ করেছে ওরা, কিন্তু সেই রসুন চুরি করে বিক্রি করব আমরা, আর ওদের পরিবর্তে ধনী হব আমরা। আরে বউ, বাহ, দারুণ বুদ্ধি দিয়েছো তো। তাহলে আজ রাতে আমরা বুদ্ধিমতো কাজটা সেরে ফেলবো। এখন চলো এখান থেকে, কেউ দেখতে পেলে আবার সন্দেহ করবে। এই বলে টোনাটুনি সেখান থেকে চলে যায়। এদিকে কবুতর আর বিউটি তাদের রসুন বিক্রি করে খুশি মনে বাড়িতে চলে আসে। এভাবে দিন গড়িয়ে বনের বুকে রাত নেমে আসে। এই 5100, 200, 5000, 300, 6000। বিউটি, একদিনে রসুন বিক্রি করে 6000 টাকাই হয়েছে। তাই? তাহলে তো বাকি যেগুলো রসুন ঘরে আছে ওগুলো বিক্রি করে আরো টাকা পাওয়া যাবে। শোনো কবুতর, সব রসুন বিক্রির কিছু টাকা দিয়ে আমরা এই ভাঙা ঘরটা ঠিক করব, আর কিছু টাকা দিয়ে বনে একটা ব্যবসা ধরবো।
হ্যাঁ বউ, হ্যাঁ আমিও এমনটাই ভেবেছি। নাও টাকাগুলো ভালো করে রেখে দাও, আমি ঘুমিয়ে পড়লাম, রাত অনেক হয়েছে, তুমিও টাকা রেখে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে। বিউটি টাকাগুলো আলমারিতে রেখে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই ওদের ঘরের জানালা দিয়ে টোনাটুনি প্রবেশ করে। ওই দেখো টোনা, রসুনগুলো বস্তা ভর্তি করে রেখেছে। টোনা, তুমি বস্তাগুলো নিতে থাকো, আর আমি আলমারিতে দেখি কিছু টাকা পাওয়া যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো। টনি তার কথা মতো আলমারি খুলে টাকা দেখতে পায় আর টাকাগুলো হাতে নেয়। টোনা, আলমারিতে টাকা পেয়েছি, চলো আর দেরি করা যাবে না, রসুনের বস্তাগুলো নিয়ে কেটে পড়ি। টোনা টনি রসুনের বস্তা আর রসুন বিক্রির টাকা নিয়ে চলে যায়। পরের দিন সকালে কবুতর আর বিউটি ঘুম থেকে উঠে দেখতে পায় তাদের ঘরে রাখা রসুনের বস্তা আর আলমারিতে রাখা একটি টাকাও নেই। এসব দৃশ্য দেখে তো তারা ভীষণ কাঁদতে থাকে। হায় 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 রে, কংসার আমাদের এত বড় ক্ষতি করলো রে। ওই রসুন আর টাকাগুলো নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম আমরা, আমাদের সব স্বপ্ন মাটি হয়ে গেল। অনেক দিন পরে একটু সুখের দেখা পেতে যাচ্ছিলাম, সেই সুখটাও কপালে জুটলো না রে, হায় 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 রে। ওরা দুজন এভাবে কাঁদতে থাকে। হঠাৎ বিউটির চোখ যায় মাটিতে পড়ে থাকা একটা হলুদ পাখার দিকে। কবুতর, এই দেখো, এখানে একটা হলুদ পাখা পড়ে আছে। আমার মনে হয় এটা চোরেরই পাখা, কিন্তু আমাদের বনে এমন পাখার মালিক কোন পাখি গো? আরে, এটা তো টোনাটুনির পাখার মতো দেখতে, তাহলে কি টোনাটুনি? না না, ওরা চোর নয়। বিউটি, মনে হয় পাখাটা কোথা থেকে উড়ে এসে পড়েছে, ওটা ফেলে দাও। বিউটি আর কিছু না বলে পাখাটা ফেলে দেয়। অন্যদিকে টুনি চুরি করা রসুন নিয়ে শহরে চলে আসে আর রসুনগুলো শহরে বিক্রি করে। আর বাড়িতে ফিরে আসে। টোনা, কত টাকা! টনি তার কথা শেষ করার আগে তাদের ঘরের দরজায় ঠক ঠক শব্দ হয়। এই সময় আবার কে এলো টুনি? দেখো তো, দরজা খুলে দাও তো। হ্যাঁ হ্যাঁ, দেখছি। মিয়াও, 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 মিয়াও। ও, তুই এতক্ষণ ঠক ঠক শব্দ করছিলি, আসারের সময় পাসনি? যা, দৌড়া। মিয়াও, আমাকে কিছু খাবার দাও। মিয়াও, মিয়াও। জরুরি কাজের সময় বিরক্ত করতে এসেছিস, তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে টুনি হাতে একটা লাঠি তুলে নেয় আর বিড়ালকে লাঠি দিয়ে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। বিড়াল ভয় পেয়ে টুনিদের বাড়ি থেকে সোজা কবুতরের বাড়িতে চলে আসে। মিয়াও, মিয়াও, মিয়াও। বিউটি, দেখো কি সুন্দর একটা বিড়াল এসেছে, বিড়ালটাকে একটু খেতে দাও তো। ঘরে তোমার জন্য সামান্য পরিমাণ খাবার আছে, বিড়ালকে দিলে যে তোমার হবে না গো। বিউটি, আজ আমি কোনো খাবার খাবো না, আমার ভালো লাগছে না, তুমি বরং ওই খাবারগুলো বিড়ালকেই খেতে দাও। বেশ, দিচ্ছি। বিউটি খাবার এনে বিড়ালকে খেতে দেয়। বিড়াল খাবার খেয়ে সাথে সাথে বিড়াল থেকে একটা পরীতে পরিণত হয়। এ দেখে বিউটি আর কবুতর বেশ অবাক হয়ে যায়। এ কি? কে তুমি? আর বিড়াল কোথায়? আমি হলাম পরী, আর আমি ছিলাম বিড়াল। আসলে এক দুষ্ট ডাইনির অভিশাপের কারণে আমি বিড়াল হয়ে গিয়েছিলাম। ওই ডাইনি বলেছিল কোনো পাখি মায়া দেখিয়ে আমাকে খাবার দিলেই আমি নিজের রূপ ফিরে পাবো। তোমরা আমাকে মায়া দেখিয়ে খাবার দিলে বলেই আমি আজ নিজের রূপ ফিরে পেলাম। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমি তোমাদেরকে উপহার দেব। বলো, তোমাদের কি উপহার চাই? পরি, তোমাকে সাহায্য করতে পেরে আমাদের বেশ ভালো লাগছে, তবে আমাদের কিছুই চাই না। না না, তা বললে তো হবে না। বলো, কি চাই তোমাদের? তোমরা যা চাইবে আমি তাই দেব। তুমি যখন এত করে বলছো, তবে শোনো পরি, কালকে আমাদের ঘর থেকে রসুন আর কিছু টাকা হারিয়ে গিয়েছে। তুমি কি আমাদের দেখাতে পারবে কে চুরি করেছে? হ্যাঁ, অবশ্যই দেখাতে পারবো। এই বলে পরি একটা জাদু আয়না প্রকট করে আর সেই আয়নায় দেখতে থাকে তাদের রসুন চুরির দৃশ্য। আমার সন্দেহই ঠিক, টোনাটুনি চোর, আজ তো ওদের শাস্তি দেবই দেব। পরি, দয়া করে আমাদেরকে ওই টোনাটুনির বাড়িতে নিয়ে চলো। হ্যাঁ, চলো।
কিরে বিউটি কবুতর, তোরা এখানে কেন? কোনো দরকার? না, কোনো দরকার নেই, তবে আমরা তোমাদের শাস্তি দিতে এসেছি। শাস্তি? কিসের শাস্তি দিতে এসেছিস তোরা? এমন ভাব করছো যেন ভাজা মাছ উল্টে খেতে পারো না, অথচ রাতে আমাদের রসুনগুলো ঠিকই চুরি করতে পেরেছো। রসুন চুরি করেছে মানে? আমরা কোনো রসুন চুরি করিনি। আর কি প্রমাণ আছে তোদের? হ্যাঁ, প্রমাণ চাই তোমাদের, তাই তো? পরি, প্রমাণ দেখাও তো ওদের। পরে আবারও জাদুই আয়না প্রকট করে সব দেখায়। সব দেখে টোনাটুনি বেশ ভয় পেয়ে যায়। না মানে মানে কবুতর বিউটি, আমাদের ক্ষমা করে দে, আমরা আর কখনো এমন কাজ করব না রে। তোদের ক্ষমা নেই, তোরা আমাদের স্বপ্ন ভেঙে দিয়েছিস। পরি, এদের দুটোকে তুমি পিঁপড়া বানিয়ে দাও, যাতে সারা জীবন এদের খাবার চুরি করে খেতে হয়। পরি টোনাটুনিকে দুটো পিঁপড়ে বানিয়ে দেয়, আর তারপর পরি বলতে থাকে, বিউটি কবুতর, এবার আমাকে যেতে হবে, তবে যাওয়ার আগে তোমাদের কিছু উপহার দিয়ে যেতে চাই। পরি এই বলে জাদু করে এক থলে স্বর্ণ মুদ্রা প্রকট করে আর বিউটি কবুতরকে দিয়ে বিদায় নিয়ে চলে যায়। আর এরপর কবুতর বিউটি বেশ সুখে দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। একে আমি কি দেখছি? মেঘগুলো নাকি না আকাশ থেকে আমাদের বনে নেমে এসেছে। হ্যাঁ, আমি তোমাদের বনে এসেছি, কারণ আমার তোমার মতো একজন পাখি ছানাকে বন্ধু হিসেবে প্রয়োজন। তুমি যদি আমার বন্ধু হতে, তাহলে আমি তোমাকে মেঘরাজ্যে ঘুরতে নিয়ে যেতাম। ও মা গো, মেঘরাজ্য! আমি তোমার বন্ধু হতে চাই, মেঘ বন্ধু। আর আমি তোমার বন্ধু হয়ে মেঘরাজ্যটা ঘুরে দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল নদীর পাড়ে ঠিক বিকেলে এসো, আমি তোমাকে মেঘরাজ্যে ঘুরতে নিয়ে যাব। কিন্তু মা বাবা তো আমাকে একা একা বাইরে বেরোতে দেবে না, তাহলে আমি মেঘরাজ্য করে দেখবো কি করে? পেয়েছি একটা উপায়, আমি পেয়েছি, এখন শুধু কালকের দিনের অপেক্ষা। টুনি মাসি, ও টুনি মাসি, আমার না বাইরে ঘুরতে যেতে খুব ইচ্ছে করছে, কিন্তু বাবা তো আমাকে যেতে দেবে না। তুমি যদি একবার বাবাকে বলে আমাকে নিয়ে বাইরে বের হতে, তাহলে খুব ভালো হতো টুনি মাসি। আচ্ছা ঠিক আছে রে মা, আমি এক্ষুনি ঈগল দাদাকে রাজি করাচ্ছি, তুই কোনো চিন্তা করিস না। এরপর টুনি ফুলের গাছে পানি দেয়, আর পানি দেওয়া শেষ করে ঈগলের কাছে চলে আসে আর ঈগলকে ইকরির বাইরে যাওয়ার কথা খুলে বলে। শোন টুনি, আশেপাশে আমার শত্রুর অভাব নেই, সেটা তুই ভালো করেই জানিস। তবে তুই যখন ইকরিকে ঘুরতে নিয়ে যেতে চাচ্ছিস, তাহলে যা, তবে সন্ধ্যার আগে ফিরে আসবি, কেমন? আচ্ছা ঠিক আছে ঈগল দাদা। এরপর টুনি ইকরিকে নিয়ে বাড়ির বাইরে বের হয়ে যায় আর সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়াতে থাকে। টুনি মাসি, ওই দেখো, ওখানে আইসক্রিম ওয়ালা দাঁড়িয়ে আছে, আমার জন্য একটা আইসক্রিম নিয়ে এসো না। আচ্ছা ঠিক আছে রে মা, তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি যাব আর এই আসবো। এরপর টুনি যেই না আইসক্রিম কিনতে যায়, ঠিক তখনই ইকরি নদীর পাড়ে চলে আসে। একে মেঘ বন্ধু, তুমি কখন এলে? আমি তোমার জন্যই অপেক্ষা করছি বন্ধু। এই মাদুরের উপরে উঠে বসো বন্ধু। এরপর ইকরি যেই না মাদুরে উঠে বসে, তখনই মাদুর মেঘরাজ্যের উদ্দেশ্যে যেতে থাকে। এদিকে টুনি ইকরিকে এদিক সেদিক ঘুরে ঘুরে খুঁজতে থাকে। আমি কি করলাম? ইকরিকে একা কেন ছেড়ে দিলাম? এখন আমি ঈগল দাদাকে কি জবাব দিব? ওয়াও বন্ধু, তোমার মেঘরাজ্যটা কত সুন্দর দেখতে, মেঘের বাড়ি। মেঘ বন্ধু, তুমি আমাকে পুরো মেঘরাজ্য ঘুরে দেখাবে? বলো না মেঘ বন্ধু, বলো। হ্যাঁ হ্যাঁ, ঘুরে দেখাবো, তবে এখন না। এখন তুমি এই মেঘের বাড়িতে গিয়ে লুকিয়ে থাকো, আমি তোমাকে সময় মতো মেঘরাজ্য ঘুরে দেখাবো। যেমন কথা তেমন কাজ। এরপর ইকরি একটা মেঘের বাড়ির ভেতরে প্রবেশ করে আর সাথে সাথে মেঘকন্যা জাদু করে ঘরের দরজা বন্ধ করে দেয়।
আজকে থেকে পাখির ছানাটা এই ঘরে বন্দি হয়ে থাকবে। আর শুনেছি পাখি অনেক সুন্দর সুন্দর জিনিস বানাতে পারে। এখন থেকে আমি ওর কাছে সুন্দর সুন্দর জিনিস বানিয়ে নেব, আর সেগুলো মেঘরানীকে দিয়ে মেঘরানীর মন জয় করবো। একে মেঘকন্যা, তুই এখানে? এদিকে মেঘরানী আমাদের খুঁজে বেড়াচ্ছে। আয় তো আয়, তাড়াতাড়ি আয়। নীলমেঘ কন্যা, এই মুক্তার মালাটা আমি তোমাকে উপহার দিলাম, আর সাদা মেঘ কন্যা, এই পুঁতির মালাটা তোমাকে উপহার দিলাম। যাও, সন্ধে হয়ে আসছে, তোমরা যে যার উপহার নিয়ে ঘুমাতে যাও। এরপর দুই মেঘ কন্যা যে যার ঘরে চলে যায়। মেঘরানী সবসময় নীলমেঘ কন্যাকে দামি দামি উপহার দেয়, আর আমাকে কিনা অতি সামান্য উপহার দেয়। না না না, আমার পথের কাটা নীলমেঘ কন্যাকে আমি কালকেই সরিয়ে ফেলবো, আর মেঘরানীর দেওয়া সব দামি উপহার আমি পাবো। তুই আমার খুবই বিশ্বস্ত এক কাজের পাখি ছিলি টুনি, তাই তোর ওপর বিশ্বাস করে আমি আমার মেয়েকে ঘুরতে যেতে দিয়েছিলাম, আর তুই কিনা আমার মেয়েকে শত্রুদের হাতে তুলে দিয়েছিস। না ইগল দাদা, আমি তোমাকে সত্যি বলছি, আইসক্রিম নিয়ে আসার সময় দেখি ইকরিমা নেই। এছাড়া আমি আর কিছুই জানি না ইগল দাদা। চুপ কর, তোর এইসব ন্যাকা কান্না বন্ধ কর, আর আজকে থেকে আমি তোকে আমার বাড়ির ত্রিসীমানায় আসতে নিষেধ করলাম। যা, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা। টুনি কাঁদতে কাঁদতে ইগলের বাড়ি ছেড়ে চলে যায়, আর বনের ভেতরে এক গাছের নিচে চলে আসে। ইগল দাদা আমাকে শুধু শুধু দোষারোপ করছে, কিন্তু ইকরি হঠাৎ কোথায় চলে গেল? না না, কাল সকাল সকাল আমাকে ইকরির সন্ধানে যেতেই হবে। এরপর টুনি গাছের নিচে ঘুমিয়ে পড়ে, কারণ টুনির নিজস্ব কোনো বাড়ি ছিল না। সে ছোটবেলায় মা বাবাকে হারিয়ে ফেলে, আর সেদিনের পর থেকে ইগলের বাড়িতে কাজের পাখি হয়ে কাজ করতে থাকে। এদিকে রাত কেটে সকাল হতে টুনি ইকরিকে খুঁজতে বেরিয়ে পড়ে। তুই সত্যি বলছিস মেঘকন্যা? বনের দৃশ্য দেখতে ভারী সুন্দর, তাহলে আমিও সেখানে যেতে চাই। এরপর দুষ্টু মেঘকন্যা নীল মেঘকন্যাকে বিপদে ফেলার জন্য ভুলিয়ে ভালিয়ে তাকে পাখিদের বনে নিয়ে আসে, আর হঠাৎ করে সে নীল মেঘকন্যাকে তার জাদু জালে বন্দি করে। একে মেঘকন্যা, তুই আমাকে এই মায়াজালে বন্দি করলি কেন? মেঘরানী শুধুমাত্র তোকে ভালোবাসে, তাই তোকে সবসময় দামি দামি উপহার দেয়। তাই আমি তোকে চিরবিদায়ের জন্য পাখিদের বনে বন্দি করে রেখে যাব। তুই চাইলেও মেঘরাজ্যে ফিরে আসতে পারবি না। ভয় পেও না মেঘকন্যা, আমি তোমাকে সাহায্য করব। আমি আড়াল থেকে সব কথা শুনেছি। কিন্তু আমাকে নিয়ে উড়ে যেতে তো তোমার 2 দিন সময় লাগবে। এদিকে আমি তো এখান থেকে একটুও নড়তে পারছি না, আর এই মায়াজাল থেকে তুমি আমাকে সরাতে পারবে না। এই জাদু শুধু সাদা মেঘকন্যার মেঘরানী জানে। আমার কষ্ট হলে হবে, তবুও আমি তোমাকে মেঘরাজ্যে পৌঁছে দিব। তা না হলে এভাবে থাকলে যে তুমি অনেক কষ্ট পাবে। এরপর টুনি একটা রশি নিয়ে আসে, আর নীল মেঘকন্যাকে বন্দি করা জালের সাথে রশি বেঁধে নেয়। এরপর রশিটা হাতে নিয়ে নীল মেঘকন্যাকে নিয়ে মেঘরাজ্যের উদ্দেশ্যে চলে যায়, আর এভাবে দেখতে দেখতে একদিন কেটে যায়। আর পরের দিন সে আবারও উঠতে শুরু করে, আর পুরো 2 দিন পর টুনি মেঘরাজ্যে পৌঁছে যায়। এই নাও বন্ধু, তোমার জন্য আমি চুরি বানিয়েছি, এবার আমাকে বাড়িতে যেতে দাও। না না, তোকে আমি কিছুতেই যেতে দেব না। তোর জন্য আমি মেঘরানীর মন জয় করতে পারছি। চাই এই ছুরিটা আমি মেঘরানীকে দিতে চাই। টুনি মাসি, ও টুনি মাসি, আমাকে ঘরের ভেতর থেকে বের করো টুনি মাসি, এখানে থাকতে চাই, আমার নিঃশ্বাস বন্ধ লাগছে। ইকরির চিৎকার শুনে টুনি দরজা খুলে দেয়, আর ইকরি ঘর থেকে বাহিরে বের হয়ে আসে। হে কি ইকরিমা, তুই এখানে কিভাবে এলি? এরপর ইকরি টুনিকে সব কথা খুলে বলে। ভয় পেও না,
মেঘরানী মেঘকন্যাকে তার কর্মের জন্য উচিত শিক্ষা দেবে। যাও টুনি, তুমি বাম দিকের মেঘের বাড়ির পাশে যাও, সেখানেই মেঘরানী আছে। এরপর টুনি ইকরি ও নীলমেঘ কন্যাকে মেঘরানীর কাছে নিয়ে আসে। হে কি নীলমেঘ কন্যা, তুমি নাকি হারিয়ে গেছো, আর তোমার এরকম অবস্থা হলো কি করে? নীলমেঘ কন্যা মেঘরানীকে সব কথা খুলে বলে। সব কথা শোনার পর মেঘরানী জাদু করে নীলমেঘের জাদুজাল খুলে দেয়। আমি কখনোই তোমাকে ঠকাইনি সাদা মেঘ। আমি যে তোমাকে পুতির মালাটা দিয়েছিলাম সেটার ভেতরে আছে 5টি শক্তিশালী ক্ষমতা। তাছাড়া মায়াজাল ব্যবহার করার মতো জাদু শক্তি আমি তোমাকে দিয়েছি, কিন্তু নীলমেঘ এসবের কিছুই পায়নি। তবুও তুমি হিংসা আর অহংকারে এত বড় অন্যায় কাজ করেছো, আর এই পাখির ছানাকে কষ্ট দিয়ে আমাকে মিথ্যে বলেছো। তাই আমি তোমাকে তোমার কাছ থেকে সব জাদুর ক্ষমতা কেড়ে নিচ্ছি। তুমি না থাকলে আমি আর মেঘরাজ্যে ফিরে আসতে পেতাম না টুনি। তুমি খুব ভালো মনের পাখি, তাই আমি তোমাকে একটা উপহার দিতে চাই। বলো তোমার কি চাই? আমার নিজের থাকার মতো কোনো ঘর নেই, তুমি যদি আমাকে একটা ঘর উপহার দিতে তাহলে আমার খুব উপকার হবে। নীলমেঘ কন্যা জাদু করে টুনিকে একটা মেঘের বাড়ি উপহার দেয়। তোমরা দুজনেই মেঘের বাড়ির চালে উঠে বসো। এই মেঘের বাড়ি তোমাদের খুব তাড়াতাড়ি বনে পৌঁছে দেবে। এরপর টুনি ও ইকরি মেঘের বাড়ির চালে বসে বনে ফিরে আসে। আর টুনি ইকরিকে ঈগলের কাছে ফিরিয়ে দিলে ঈগল ইকরির মুখে সব সত্যটা শুনে নিজের ভুল বুঝতে পারে। সত্য যাচাই না করে কারো উপর দোষ চাপিয়ে দেওয়া উচিত নয় ঈগল দাদা।